হেলি জলে সখা তরুণী উষার ঢলে ফুটিতেছে চলো চলি আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে থামালে কেন? গাও গাও। এই জঙ্গলমহলে তো শুধু গুলির আওয়াজ, তোমার গান এই পরিবেশটাকে অন্যরকম করে তোলে। দেখো না, নিচে সিকিউরিটিগুলো পর্যন্ত গাছ থেকে পড়ে যাওয়া একটা পাখির বাচ্চাকে ওর বাসায় গাছে তুলে দিতে উঠে পড়ে লেগেছে। তুমি তো ওই বাচ্চাটার মায়ের ডাক শোনোনি? আমাকে দেখে ওই মা পাখিটা আমার কাছে এসে এমন করে চিচি করতে শুরু করলো, মনে হচ্ছিল যেন কাতরভাবে প্রার্থনা করছে। আর ডিএসপি দেব ব্যানার্জির কোমল হৃদয় বউ সেটা শুনে সিকিউরিটিকে নিজেদের কাছ থেকে ছুটি দিয়ে পাখির সেবায় লাগিয়ে দিল। তোমায় কতবার বলেছি জায়গাটা খুব খারাপ, ফাঁকতালে কোনো টেররিস্ট ঢুকে যদি ডিএসপি দেব ব্যানার্জির বুকে গুলি চালাতো, পেতো কিন্তু ওই সিকিউরিটিগুলো, তুমি নয়। এই সকাল সকাল এরকম অশুভ কথাবার্তা কিভাবে তুমি বলতে পারো? আসুক টেররিস্ট, ডিএসপির বউ এখনো বেঁচে আছে। सीना तान के खड़ी हो जाऊंगी उसके सामने और बोलबो पहली गोली मेरे सीने से जाएगी। माशाल्लाह हिंदी फिल्म আমি যেন দেখিনি। বাস্তবে কখনো গুলি চলতে দেখেছো? দেখার ইচ্ছেও নেই। এই এত সুন্দর সুন্দর পাহাড়, পাহাড়ের উপরে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা শাল গাছগুলো, আর তার উপরে সাদা তুলোর মতো মেঘ, এর মধ্যে তোমাদের গোলাগুলি যে কি বিচ্ছিরি। তোমায় তো বলেছিলাম কলকাতায় থাকতে, শুনলে না? ছোটবেলা থেকেই পাহাড় আর জঙ্গলে এত স্বপ্ন দেখে এসেছি, কতবার বলেছি আমাকে নিয়ে আসতে, তুমি ভয় দেখিয়েছো, জায়গাটা সেফ নয়। এবার তো পুজোর ছুটিতে জোর করে না এলে আর আশাই হতো না। অবশ্য এখানে এসে দেখছি যে এই জঙ্গলমহল আমার স্বপ্নের জঙ্গল থেকে কতটা আলাদা। মাঝে মাঝে মনে হয় এই আতঙ্কবাদীগুলো কি কোনোদিন প্রেম করেনি, না হলে এত রোম্যান্টিক জায়গাটাকে এরকম ভাবে আনরোম্যান্টিক করে তোলে কিভাবে? বই আর কবিতার জগৎ থেকে বেরিয়ে আসুন তিস্তা দেবী। এই জঙ্গলমহল এখন লড়াইয়ের ময়দান, আর যা করলে তার কখনো করবে না। ওই সিকিউরিটিগুলোকে ওদের ডিউটি থেকে আর কখনো সরাবে না। আর হ্যাঁ, কাজের মেয়েটাকে ছুটি দিয়েছো? হ্যাঁ, বলছিল ওর মেয়ের স্কুলে কি একটা হয়েছে। জয় হিন্দ স্যার। আমি দেখছি স্যার, আমি খবর নিয়ে আপনাকে জানাচ্ছি স্যার। সকাল সকাল থানায় আবার কি হলো? দেখো তিস্তা, এই কাজের লোক, সিকিউরিটি, এদের প্রথম থেকে যদি এমন ছাড় দাও, এরা কিন্তু মাথায় চড়ে বসবে, তখন কিন্তু আর সামলাতে পারবে না। কমলা তো যেতেই চাইছিল না, আমি জোর করে ওকে পাঠালাম, না হলে আর আমার নিজেরই কত কাজ। এই সকালবেলা গিয়ে বাগানে পেস্টিসাইড স্প্রে করে এলাম, এরপরে গিয়ে ট্রিমিং করতে হবে। এই দেখ, তুমি দেখেছো ওই সিকিউরিটি টেন্টের পিছনে কি সুন্দর গোলাপ ফুটেছে? ওই রকম বড় দুধ সাদা সুন্দর গোলাপ আমি আগে কখনো দেখিনি। ব্যাস শুরু হয়ে গেল তোমার ফেভারিট টপিক। এই গাছপালার গল্প তোমার ভালো লাগে না কেন বলো তো? এই গাছপালা হলো পুলিশের শত্রু। এই গাছের পিছন থেকে দাঁড়িয়ে টেররিস্টরা গুলি চালায়। ঘন ঝোপঝাড়, গাছপালা, এগুলি আদতে টেররিস্টদের বন্ধু। আমার মাঝে মাঝে খুব সন্দেহ হয় তুমি আমাকে সত্যি সত্যি পছন্দ করো তো, নাকি এই গাছপালাগুলোকে যত্ন করে বড় করছি বলে আমাকে ওর টেররিস্টদের দলেই ফেলে দিয়েছো। তাই যদি হতো, এত গাছপালা দিয়ে ঘরটা সাজাতে পারতে। তোমাকে নিয়ে একটাই সমস্যা শুধু,
সমস্যা? বলো বলো শুনি। তোমায় মাঝে মাঝে খুব আনপ্রেডিক্টেবল মনে হয়, ঠিক যেন একটা পাহাড়ি রাস্তা, কখন কোথায় যে বাঁক নেবে আগে থেকে বুঝতে পারা যায় না। পাহাড়ি রাস্তা? ধুর, খুবই শুকনো আর আনরোম্যান্টিক উপমা। আচ্ছা, আমার নামে যে একটা পাহাড়ি নদী আছে তার কথা তোমার একবারও মনে পড়লো না? না, তোমার দ্বারা আর কবিতা লেখা হবে না। চেষ্টাও করবো না কখনো। রিভলভার ছেড়ে এবার খাতা কলম নিয়ে লেগে পড়ি আর কি। মন্দ হতো না কিন্তু, সারাদিন রিভলভার নিয়ে ছোটাছুটি করে এসে সন্ধেবেলা কবিতা লিখতে বসতে, আর তারপর আমি তোমায় জীবনানন্দ শোনাতাম। তোমায় আমি দেখেছিলাম বলে তুমি আমার পদ্ম পাতা হলে, শিশির কণার মতো শূন্যে ঘুরে শুনেছিলাম পদ্মপত্র আছে অনেক দূরে, খুঁজে খুঁজে পেলাম তাকে শেষে। सरजी सरजी का रात थाने में রামলাল, কতবার বলেছি ভেতরে ঢোকার আগে পারমিশন নেবে। सॉरी सर जी, वो बोलने आया था कि कल रात थाने में কাল রাতে থানায় কি এমন হয়েছিল যে সকাল থেকেই কলকাতা থেকে ফোন আসতে শুরু করেছে? কে এই মেয়েটা আর এই গুণধরগুলি বা কারা? एक तो सर जी जिष्णु आछे, वही पहाड़ी लड़का, रामदेव और विकास भी संगे आछे। বিকাশ মানে তোমার ভাইপো? তোমার ভাইপো তো ভারী গুণধর ছেলে। আর ওই মেয়েটা? वो जो गोपालपुर से एरिया कमांडर को उठाया हमने, उसकी बहन। अब बुलाया तो था उसे सिर्फ पूछताछ के लिए, लेकिन पता नहीं का मन में आया कमीनों को, थाने में ही रख लिया उसे। और फिर তিস্তা, তুমি বরং ব্রেকফাস্টটা রেডি করে ফেলো, অনেক বেলা হয়ে গেল। ও তাই তো, যাই যাই। আর কাল রাতে তুমি কি এমন মহান কাজে ব্যস্ত ছিলে শুনি? ওই ছেলেগুলো তো নতুন, কিন্তু তোমার এটা জানা উচিত ছিল থানায় এসব হলে উপরওয়ালারা নড়ে চড়ে বসবে। अब का बताओ सर जी, वो कल सुबह बाथरूम में फिसल कर ऐसा गिरा कि बिस्तर से उठ ही नहीं पाया। कमर में इतना दर्द है कि एखोनो ठीक करे चलते पाछी ना। अगर मुझे पता होता कि ये तीन हरामियों ने इतना बड़ा कांड करेगा, मैं चला जाता सर जी। মেয়েটার মেডিকেল হয়েছে? मत पूछिए सर जी, आधा गांव मुर्दाबाद मुर्दाबाद चिल्लाते चिल्लाते ऐसा घेर लिया, हमें तो अस्पताल पिछन दिए घुसते हलो, और ऊपर से ड्यूटी ते छिलो और डॉक्टर माला मैडम कुछ नहीं सुनते हम लोगों का। सर जी, वो किंतु बिल्कुल सही रिपोर्ट देवे। ভালো। सर जी, ये छोरे लोग थोड़ा सा बदमाश जरूर है, लेकिन है जान पर खेलने वाले। वो पिछली दफा रामनगर में जखन अपनार ऊपर हमला হয়েছিল, यही तीनों थे जिन्होंने आपका। কোনো আবদার নয় রামলাল, আমি কিচ্ছু করতে পারবো না। अब आपकी कृपा हो तो सब ठीक हो जाएगा सर जी। हमने इतना मारा कमीनों को और सोचेगा भी नहीं ये सब। रो कर माफी मांग रहे थे सर जी। ক্ষমা চাইলেই সব মাফ করে দেওয়া যায় নাকি? গুলি করে মেরে ফেলা উচিত এই শহরের বাচ্চাগুলোকে। তুমি যাও। আর হ্যাঁ, মিডিয়ার সামনে কিচ্ছু বলার দরকার নেই, যা বলার আমি গিয়ে বলবো। जी जी। কবি তিস্তা দেবী কি পুলিশের ওপর খুব নিরাশ হয়েছেন? যে পুলিশওয়ালার সাথে আমার বিয়ে হয়েছে তার উপর আমার আস্থা আছে ঠিকই, কিন্তু আমি ভাবছি যে থানার মধ্যে যদি কোনো মেয়ের সাথে এরকমটা ঘটে তাহলে সাধারণ মানুষ পুলিশের উপর ভরসা করবে কি করে? ঠিকই বলেছো, কয়েকটা বদমাস ছেলের জন্য সব পুলিশকেই বদনাম হতে হচ্ছে। বিয়ের আগে ভয় তো আমিও পেয়েছিলাম, তারপর যখন দেব ব্যানার্জির সঙ্গে দেখা হলো, কথা হলো, তখন নিশ্চিন্ত হলাম যে কিছু পুলিশ খারাপ হলেও আমার দেববাবু কিন্তু সে দলে পড়ে না। আমি বুঝতে পারছি, এই পাহাড়ি নদীর থেকে সাবধানে থাকতে হবে আমায়, নইলে কখন আমায় একলা ফেলে ভাসতে ভাসতে যে দূরে নিয়ে চলে যাবে। যদি যাইও দেব, এই তিস্তার জলস্রোত
তোমাকেও সাথে ভাসিয়ে নিয়ে যাবে? হ্যাঁ, সেটা কিন্তু আরো ডেঞ্জারাস। এই পাহাড়ি নদীতে সাঁতার কাটা আমার কম্য নয়। স্যারজি, ভালোবাসার স্রোতে সাঁতার কাটতে হয় না, ডুবে যেতে হয়। আচ্ছা, একটা কথা বলো তো, এই কবিরা ইমোশনাল বলেই কি এত ভালোবাসতে পারে? অন্য কবিদের কথা জানি না, তবে আমার মনে হয় ভালোবাসাটা তীব্র না হলে জীবনটা কেমন কেমন আলুনি হয়ে যায়। আমার তো মনে হয় নিজের ভালোবাসার মানুষের জন্য আমি নিজের জীবন যেমন দিতে পারি, অন্যের জীবন নিতেও পারি। এবারে কিন্তু হাসি চেপে রাখা গেল না। যে মেয়ে গাছ থেকে পড়ে যাওয়া একটা পাখির বাচ্চাকে নিজের বাসায় তুলে দিতে সারা পাড়া মাথায় করে, সে নাকি নেবে অন্য মানুষের জীবন। গত 10 দিনে বাগানে 3 বার পেস্টিসাইড স্প্রে করেছি। আমার চোখের সামনে ছোট ছোট পোকাগুলো ছটপট করতে করতে মরে গিয়েছে। আমার কিন্তু একটুও কষ্ট হয়নি। কেন জানো? কারণ ওই পোকাগুলো আমার সুন্দর সাজানো বাগান নষ্ট করে দিচ্ছিল, গাছগুলোর ভেতরে ঢোকে ছিবড়ে করে দিচ্ছিল ওদের। আমার সুন্দর ফুলগুলো শুকিয়ে যাচ্ছিল ওদের জন্য। তাই ওদের মারতে আমার একটুও কষ্ট হয়নি। একটু একটু একটু। ঢুকে যাবো তো নিমাই, ঢুকে যাবো। চে, তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়। বলিভিয়ার জঙ্গলে নীল প্যান্টালুন পরা তোমার ছিন্ন ভিন্ন শরীর, তোমার খোলা বুকের মধ্যখান দিয়ে নেমে গেছে শুকনো রক্তের রেখা। চোখ দুটি চেয়ে আছে, সেই দৃষ্টি এক গোলার্ধ থেকে ছুটে আসে অন্য গোলার্ধে। চে, তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়। এক্সকিউজ মি, আপনি? আমার ঘরে আপনি এসেছেন? আমারই তো জিজ্ঞেস করার কথা। আপনি কে? না, মানে আপনি ঘরে ঢুকলেন কি করে? সিকিউরিটি আপনাকে আটকায়নি? সিকিউরিটি? ওই না, কোনো সিকিউরিটিকে তো দেখলাম না। ও, ওরা কি এখনো পাখিটাকে নিয়ে পড়ে? আচ্ছা, আপনি কি ডিএসপি সাহেবের সাথে দেখা করতে এসেছেন? ডিএসপি? ও তো ডিএসপি ছিল না। ও, ও, আমি জানতাম না ও বিয়ে করেছে। হ্যাঁ, আপনি বোধহয় দেবকে অনেকদিন আগে দেখেছেন। আমাদের বিয়ের কিন্তু অনেক বছর হয়ে গেল। আমি অবশ্য এখানে এসেছি আগের সপ্তাহতেই। দেব, হ্যাঁ হ্যাঁ, এইটাই ওর নাম ছিল, দেব। তার মানে আমি ভুল জায়গায় আসিনি। হ্যাঁ, আপনি ঠিক জায়গাতেই এসেছেন, কিন্তু দেব তো এখন ঘরে নেই। এখন বাজে 4:10, ও 6টার দিকে চলে আসে। আপনি অপেক্ষা করতে পারেন বা পরেও আসতে পারেন। না, এসেই যখন পড়েছি তো আচ্ছা, সেক্ষেত্রে বসুন আপনি, আমি চা নিয়ে আসি।
দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো, কোন পক্ষে যাবে? রাইফেল তাক করে আছো মানুষের দিকে, তোমার বুলেট মানুষের বুক লক্ষ্য করে ছুটে যাচ্ছে, তোমার বুলেট মানুষের হৃৎপিণ্ড স্তব্ধ করে দিচ্ছে। তুমি গুলি ছুঁড়ছো মানুষের দিকে, যে মানুষের মধ্যে কেউ একজন তোমার ভাই, যে মানুষের মধ্যে কেউ একজন তোমার পিতা, যে মানুষের মধ্যে কেউ একজন তোমার বোন, যে মানুষের মধ্যে কেউ একজন তোমার ছেলে। দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো, কোন পক্ষে যাবে? একদিকে বিত্তবান, অন্যদিকে বিত্তহীন ক্ষুধার্ত মানুষ, একদিকে পুঁজিবাদ, অন্যদিকে সাম্যবাদী শান্তির সমাজ। ইতিহাস সাক্ষী, দেখো অনিবার্য এই লড়াই, কোন পক্ষে যাবে? বাহ, আপনি তো বিপ্লবী কবিতার খুব ভক্ত মনে হচ্ছে। কবিতাটা কার লেখা জানেন? বেশ লোক তো মশাই আপনি, আমারই ঘরে বসে আমারই কবিতার বই থেকে কবিতা পড়ছেন, আবার আমাকেই জিজ্ঞেস করছেন কবিতাটা কার লেখা। রুদ্র মোহাম্মদ শাহিদুল্লাহ। স্ট্যাটাস বাড়ানোর জন্য আজকাল অনেকেই কবিতার বই কিনে ঘরে সাজিয়ে রাখে। আপনি মনে হয় তাদের মতো নন। দেব কিন্তু এমন কোনো বন্ধুর কথা আমাকে বলেনি যার কবিতায় এত আগ্রহ আছে। বন্ধু হলে নিশ্চয়ই বলতো, আর আমি তো ঠিক বন্ধু নই। বন্ধু ছাড়া এইভাবে আগে থেকে না জানিয়ে কেউ হুট করে ঘরে ঢুকে পড়তে পারে? মাফ করবেন ম্যাডাম, এ বাড়িতে যে কোনো মহিলা থাকেন সেটা আমি জানতামই না। জানলে আমি অবশ্যই নক করেই আসতাম। আচ্ছা, এত সুন্দর বইয়ের সংগ্রহ আপনার। রবীন্দ্রনাথ, টলস্টয়, গোর্কি, নবারুণ ভট্টাচার্য, দেব পড়ে এসব? হ্যাঁ, একদমই না, ওর কোনো আগ্রহ নেই এসবে। এই সবই কলকাতা থেকে আমি নিয়ে এসেছি। ও তাহলে বদলায়নি একটু? আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অনেক আগে থেকে দেবকে চেনেন। যা হোক, চাটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। চাটা খেতে খেতে আপনার পরিচয়টা বলুন, আর কি কাজে এসেছেন সেটাও শুনি। শুনবেন? শুনুন তাহলে। আমি এসেছি দেবকে খুন করতে। মানে? মিসেস ব্যানার্জি, এই রাষ্ট্র আমাকে একজন আতঙ্কবাদী মনে করে, আর দেবের সাথে আমার কিছু পুরনো হিসেব বাকি রয়ে গেছে। কি এভাবে তাকিয়েছেন কেন? বিশ্বাস হচ্ছে না? দেখাচ্ছি আপনাকে। দেখুন দেখুন, পুরনো ছবি। এই দাড়িটা তখন ছিল না। সিকিউরিটি, সিকিউরিটি! ডায়াল টোন নেই, লাইনটা বোধহয় কেটে দিয়েছে। আমার আমার ফোনটা আগে টেবিলের উপর ছিল, এখন আমার কাছে। কোথায় গেল সিকিউরিটি গুলো? মেরে ফেলেছেন সিকিউরিটি গুলোকে, মেরে ফেলেছেন আপনি? না না, শুধু লাড্ডু খাইয়ে অজ্ঞান করে রেখেছি। বিশ্বাস করুন, আপনি এ ঘরে আছেন জানলে আমি আজ আসতামই না। দেব ঘরে নেই, বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। আর তো কিছু করার নেই ম্যাডাম। এখানে আসার কারণটা আপনাকে বলে দিয়েছি। এখন কাজ শেষ না করে চলে যাওয়া সম্ভবই নয় আমার পক্ষে। কিন্তু কেন আপনি দেবকে মারতে চাইছেন? ও তো শুধু নিজের ডিউটি করেছে। আর খবরের কাগজে যা লেখা আছে সে তো 4 বছর আগের ঘটনা। দেব যেটা করেছে সেটা 25 বছরেও ভোলা সম্ভব নয়। কি করেছে দেব? খবরের কাগজে লেখা আছে আপনার প্রেমিকা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
এর মধ্যে দেবের দোষ কোথায়? দোষ আছে, দোষ আছে। আপনি তো নীলুকে চিনতেন না, তাই জানেন না নীলুর নিঃশ্বাসেও জীবনের গান শোনা যেত। আত্মহত্যার মতন এমন ঘৃণ্য কাজ ও করতে পারে না। শুধু শুধু আমার ঠিকানা জানার জন্য নীলুকে অন্যায়ভাবে থানায় আটকে রেখে 5 দিন 5 রাত ধরে অকথ্য অত্যাচার করা হয়েছিল। আর তার নেতৃত্ব দিয়েছিল আপনার স্বামী দেব ব্যানার্জি। না না, পড়ুন, পড়ুন নীলুর সাথে কি কি হয়েছিল সেদিন, পড়ুন। মদের নেশায় চুর 4 জন পুলিশ একটা নিরপরাধ মেয়েকে অন্যায়ভাবে থানায় আটকে রেখে রাতের বেলায় অকথ্য অত্যাচার চালাতে চালাতে আর কি কি করতে পারে পড়ুন। হেল্প হেল্প, কোথায় যাচ্ছেন? সরি, আমি এটা করতে চাইনি, কিন্তু আপনি যেটা করছেন সেটা আমার প্ল্যানিংকে ডিস্টার্ব করতে পারে। আপনি ধোঁকা দিয়েছেন আমাকে। আমি আপনাকে দেবের বন্ধু মনে করেছিলাম। আমি চা অফার করেছিলাম আপনাকে। থ্যাঙ্কস। চা তো আপনি আমাকে অফার করেনি মিসেস ব্যানার্জি, অফার করেছিলেন দেবের বন্ধুকে। এই ভুল বোঝাবুঝির জন্য তো আপনিই দায়ী। কোন টেররিস্ট এরকম ভাবে ঘরের মধ্যে ঢুকে পড়ে কবিতা পড়তে থাকে? বোম ছুটতে ছুটতে আসে, 2 মিনিটের মধ্যে গুলি করে মেরে পালিয়ে যায়। আর আপনি এতক্ষণ ঘরে বসে আছেন, কবিতা পড়ছেন। আপনার হাজবেন্ড ঘরে নেই বলেই থাকতে বাধ্য হয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু কোনো টেররিস্ট নই। আপনিই তো বললেন আপনি একজন টেররিস্ট। আপনার কাগজও তো দেখালেন। মিসেস ব্যানার্জি, আমি বলেছিলাম এই রাষ্ট্র আমাকে আতঙ্কবাদী মনে করে। আর খবরের কাগজ, প্রত্যেক সংবাদপত্রেরই একটা নিজস্ব এজেন্ডা রয়েছে, তাই তারা নিজেদের মতন করে শব্দ খোঁজে আর ছাপে। জঙ্গলমহল মানে আপনাদের কাছে শুধুমাত্র শাল বন আর পলাশের ফুল হতে পারে, আমাদের কাছে জঙ্গল মানে এখানকার মানুষ আর এখানকার প্রকৃতি। আপনি কোনোদিন জঙ্গলমহলের আদিবাসী গ্রামগুলো দেখেছেন? দেখলে এদের জীবনযাত্রার মান সম্পর্কে আপনার একটা ধারণা তৈরি হতো। কিছু সরকারি লোক রাষ্ট্রশক্তি বলে বলিয়ান হয়ে দাবিয়ে রাখতে চায় এদের, আর এই শক্তির মোকাবিলা করার জন্যই আমাদেরকে বন্দুক ধরতে হয়েছে। প্রত্যেক আতঙ্কবাদী এরকম কোনো আদর্শের কথা শোনায়, কিন্তু তারা এমন সব কাজ করে যাতে মানুষ তাদের ভয় পায়। যেমন এই মুহূর্তে আপনি করছেন। আমি আপনাকে দেখে ভয় পাচ্ছি, এটা জেনেও আপনি এখানে বসে আছেন। আমি কিন্তু আগেই আপনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। যদি জানতাম এই ঘরে আপনি আছেন, আমি আজ আসতামই না। এখন তো জেনে ফেলেছেন। আর আর এটাও জানেন যে দেবকে মেরে ফেললে আমি বিধবা হব। মিস্টার সোশ্যাল রিফর্মার, আপনার কি মনে হয় না এসব জানার পর আপনার লক্ষ্যটাকে বদলে ফেলা উচিত? আমাদের মুভমেন্টে এসব ভাবনার কোনো জায়গা নেই। তাহলে সাধারণ মানুষের মধ্যেও আপনাদের মুভমেন্টের কোনো জায়গা নেই? কোনো ধর্ম বা কোনো আইডিওলজি যদি কোনো মেয়ের সিঁদুর মুছে ফেলার কথা বলে বা কোনো বাচ্চাকে অনাথ করে দেওয়ার কথা বলে, আমার তো মনে হয় সেই ধর্ম বা আইডিওলজির জায়গা কোনো সভ্য সমাজে হওয়া উচিত নয়। আমার মনে হয় আপনি অত্যন্ত বেশি মাত্রায় সংবাদপত্র পড়েন। হ্যাঁ, 2য় শ্রেণীর পত্রিকাগুলো এরকমই কথা বলে, কিন্তু এরা এর পিছনের আসল কারণটাকে কোনো দিন তুলে ধরবে না। এরা কোনোদিন বলেছে যে যার বউয়ের সিঁদুর মুছে গেছে বা যার বাচ্চা অনাথ হয়ে গেছে, সে নিজে কতজন মহিলার সিঁদুর মুছে দিয়েছে, কতজন বাচ্চাকে সে নিজে অনাথ করেছে। সাধারণ মানুষেরা হয়তো এদের সব কথায় বিশ্বাস করে, কিন্তু আপনি তো চেকভ গোর্কি পড়েন, আপনি ওই কথা এসব বইগুলো। আর দয়া করে আমাকে একজন সাধারণ মেয়ে মনে করে ছেড়ে দিন দেবকে। ও কিচ্ছু করেনি, শুধু নিজের ডিউটি করেছে। একটা নিরপরাধ মেয়েকে অন্যায়ভাবে থানায় আটকে রাখা, 4 জন মিলে 5 দিন 5 রাত ধরে অকথ্য অত্যাচার করা কোন দেশের কোন সংবিধান কোন আইন এমন ডিউটি করতে শেখায় মিসেস ব্যানার্জি? আপনি যদি মনে করেন এসব বললে আমি দেবকে ঘেন্না করব, তাহলে আপনি মূর্খ। বাগানে পেস্টিসাইড স্প্রে করেছেন দেখলাম।
এই গন্ধটা আবার আমার একেবারেই সহ্য হয় না। হ্যাঁ, কেন? এ আবার কি প্রশ্ন? গাছগুলোতে পোকা ধরেছিল তাই। আমাদের বিশ্বাস রাষ্ট্রশক্তি বলে বলিয়ান আপনার স্বামী দেব ব্যানার্জি এই রকমই একটা পোকা, যারা সমাজটাকে আস্তে আস্তে ছিবড়ে করে দিচ্ছে। আর এদের ওপরেই পেস্টিসাইড ছড়ানোর দায়িত্বটা নিয়েছে আমাদের অর্গানাইজেশন। আবার কিন্তু মনে হচ্ছে এই লড়াইটা আপনাদের অর্গানাইজেশনের নয়, এটা আপনার পার্সোনাল লড়াই। আপনি আপনার প্রেমিকার মৃত্যুর বদলা নিতে এসেছেন। আপনি জানেন না মিসেস ব্যানার্জি, আমার পার্সোনাল লড়াইটা আমি শুধু আমার নিজের সাথেই লড়েছি। 5 বছর ধরে শুধু এই পাহাড় আর ওই পাহাড়ে ঘুরে বেরিয়েছি। দিনের পর দিন না খেয়ে লুকিয়ে থেকেছি ওই পাহাড়ের গুহায়। মায়ের পেট থেকে বেরিয়ে কি কেউ আতঙ্কবাদী হয়? আতঙ্ক জন্ম দেয় আতঙ্কবাদীর। নীলুও তো আমায় বারণ করতো এসব করতে। তারপর একদিন ও নিজেই এর শিকার হয়ে গেল। নীলু মারা যাওয়ার পর আমি যে কি ভীষণ ভেঙে পড়েছিলাম, কিন্তু একবারও বদলা নেওয়ার কথা আমার মাথায় আসেনি জানেন। নীলুর ইচ্ছে মতো আমি বন্দুক ছেড়ে দিয়েছিলাম। হিমাচলের পাহাড়ে একটা বুদ্ধিস্ট টেম্পলে চলে গিয়েছিলাম। ভাবলাম নীলুর আত্মা শান্তি পাবে। আমার পুরনো সাথীরা যারা ছিল তারা হাসতো আমাকে দেখে, কিন্তু আমি খুশি ছিলাম, কারণ আমি আমার ভেতরে আমি নীলুকে বয়ে নিয়ে বেড়াচ্ছিলাম। কিছুদিন আগে যখন এদিকে এলাম, একটা খবরের কাগজে চোখ পড়লো। দাঁড়ান, দেখাচ্ছি আপনাকে। দেখুন, এই সেই কাগজ। এ কি? এ তো আপনার ছবি। আর এটা কি লিখেছে? পুলিশের গুলিতে আপনার মারা যাওয়ার খবর। যে আপনার সাথে এখন কথা বলছে সে আসলে মৃত। ভালো করে লক্ষ্য করলে দেখবেন এটা আমার ছবি নয়। নীলু মারা যাওয়ার আগেই আমার মাথার উপর 10 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল এই সরকার। আর এই শয়তানগুলো আমার বদলে অন্য কাউকে মেরে সেই পুরস্কারের টাকাটা ভাগ করে নিয়েছে। মেরে ফেলেছে একটা আদিবাসী যুবককে, যার জন্য তার বৃদ্ধা মা হয়তো আজও দাঁড়িয়ে অপেক্ষা করেন। আর কার বুদ্ধিতে এসব হয়েছিল জানেন? দেব। খবরের বাকি অংশটা পড়ুন এবার। দেখুন, লেখা আছে দেবের নাম। পুরস্কার, প্রমোশন সব পেয়েছে। কোনো মেয়েই কিন্তু হিংসা চায় না, আপনার নীলুও চাই। কি অদম্য সাহস আর জেদ! 5 দিন 5 রাতের অকথ্য অত্যাচারের পরও ওর মুখ থেকে আপনার সম্পর্কে একটা কথাও কেউ বার করতে পারেনি। ওর মতো কমিটেড মেয়ে আমি দেখিনি। নীলু শহীদ হয়েছে আমাদের অর্গানাইজেশনের জন্য। ভুল। নীলু যা করেছে আপনার জন্য করেছে, নিজের ভালোবাসার জন্য করেছে। আপনিই তো বললেন বন্দুক নিয়ে হিংসা ওর পছন্দ ছিল না। ও হয়তো আপনার হাতে বন্দুক নয়, গোলাপ দেখতে চাইতো। ও নিশ্চয়ই চাইতো আপনি বন্দুক ফেলে ওর হাতে হাত রাখুন। হয়তো আপনার চোখে অন্য লোকের জন্য
ঘেন্নার বদলে নিজের জন্য প্রেম দেখতে চাইতো। কখনো বা আপনার বুকে মাথা রেখে ওর হয়তো ইচ্ছে করতো ওর মধ্যে ওঠা ভালোবাসার ঢেউকে আপনি একটা পাহাড়ি নদীর জলস্রোতের সঙ্গে তুলনা করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সবই চাইতো। খুব খুব ভালোবাসতো আমায়। যখন কোনো মেয়ে কাউকে ভালোবাসে সেই ভালোবাসার কোনো তল পাওয়া যায় না। নিজের ভালোবাসার জন্য নিজের জীবন যেমন দিতে পারে, অন্যের জীবন নিতেও পারে। নীলু প্রমাণ করেছে সেটা। আর এবার আমার পালা। আমিও দেবকে ততটাই ভালোবাসি যতটা নীলু আপনাকে ভালোবাসত। মিস্টার সোশ্যাল রিফর্মার, আমার একটা অফার আছে। অফার? দেব আপনার প্রেমিকাকে মেরেছিল। আপনি দেবের বউকে মারুন। কার জন্য নিজের প্রাণ দিতে চাইছেন? যে লোকটা তার সারা জীবনে অন্য কোনো প্রাণের তোয়াক্কা করলো না, তার জন্য? ও এতটা ভালোবাসার যোগ্যই নয় মিসেস ব্যানার্জি। আপনি নীলুর ভালোবাসার যোগ্য ছিলেন। ছিলেন কি ছিলেন না সেটা নীলু ঠিক করেছিল। দেব আমার ভালোবাসার যোগ্য কিনা সেটা আমাকে ঠিক করতে দিন। কিন্তু আমি আপনাকে মারবো কেন? কারণ দেব নীলুকে মেরেছিল। ভালো করে ভেবে দেখুন, নীলুর মৃত্যু 5 বছর ধরে আপনাকে ভালো করে ঘুমোতে দেয়নি। দেবকে গুলি করে মারলে ও 2 মিনিটের মধ্যে মরে যাবে, আর আমাকে মারলে ও আফসোস করবে জীবন ভর। এবার বলুন তো, কোনটা আপনার কাছে বেশি তৃপ্তির হবে? আর আমার বিবেক মিসেস ব্যানার্জি, কি উত্তর দেব তাকে? কিছুটা নৈতিকতা আমার মধ্যেও আছে। হ্যাঁ, আপনি হয়তো শুধু আমাকে একজন টেররিস্ট ভাবেন। আর কি আপনি ধর্মযোদ্ধা, বিপ্লবী, কমরেড? হাতে বন্দুক থাকলে একটা চোর ফিলোসফির গুলি কাঁপচায়। শুধু বড় বড় কথা দিয়ে ইতিহাস লেখা যায় না। ইতিহাস লেখা হয় আপনার কাজ দিয়ে। কোন কাজের জন্য ইতিহাস আপনাকে মনে রাখবে? কতগুলো মানুষ মেরেছেন সেই জন্য? ভেবে দেখেছেন কখনো আপনারা নিজেরা মানুষ তো? আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্য রকম। আমি হয়তো মানুষ নই। মানুষ হলে বাড়ি থাকতো, ঘর থাকতো, রাত্রিবেলায় ঘরের মধ্যে নারী থাকতো, পেটের পটে আমার কালো শিশু ছবি আঁকতো। আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্য রকম। হাত থাকবে, নাক থাকবে, তোমার মতো চোখ থাকবে, ভালোবাসার কথা দিলেই কথা রাখবে। মানুষ হলে বাবা থাকতো, বোন থাকতো, ভালোবাসার লোক থাকতো, হঠাৎ করে মরে যাওয়ার ভয় থাকতো। মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালায়, অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই, অবহেলায় মানুষ ভেবে চাপতে ধরি। হয়তো আমি মানুষ নই, মানুষগুলো অন্য রকম। মুখে কোনো শব্দ করবেন না। এই ঘরে কিছুক্ষণ চুপ করে থাকতে হবে আপনাকে। কোনো শব্দ করলে কিন্তু বাইরে ওই কনস্টেবলটা মরবে।
नमस्ते भाई साहब। मैडम जी। উনি ভেতরে আছেন, স্নানে গেছেন বোধহয়। अच्छा अच्छा, ये एक कुरियर एसेছি। किताब सिताब होगा शायद। साहब जी बोला अभी देकर आओ। ये खाने से देखे गेटे कोनो सिक्योरिटी नहीं। पहले तो मैं भी डर गया था। ম্যাডাম ওদেরকে পেছনের বাগানে গাছগুলোকে ট্রিম করতে পাঠিয়েছেন। अच्छा अच्छा, अब मैडम जी जैसे अच्छे लोग मिलते कहाँ आजकल। सबके साथ इतना प्यार से बात करती है, सबको इतना सम्मान देती है, वो एक अपनापन महसूस होता है। लेकिन दिक्कत तो एकटाई आछे, कखन जे काके की काजे লাগিয়ে देवे क्यों जाने ना। हम भी चलते हैं, नहीं तो शायद बाबूर्ची बनना पड़ेगा। ये पैकेटটা मैडम जी को दिए दिবেন, बोलिए रामलाल देकर गया। কিন্তু রামলাল পরের বার ঘরের ভেতরে আসার আগে অনুমতি নিয়ে আসবে। ठीक 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 ठीक। আমাকে বাধ্য করবেন না আপনার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করতে। হ্যাঁ, আপনি একজন খুনি, শুধুই খুনি, কোনো নৈতিকতা নেই আপনার। মরবেন, হ্যাঁ আপনিও খুনির মতোই মরবেন। সন্ধে হয়ে আসছে, ঘরের আলোটা জ্বালিয়ে রাখা ঠিক হচ্ছে না। সুইচটা আমি এখানে এসেছিলাম ঘরটাকে একটু নিজের মতো সাজাবো বলে, আর আপনি আপনি এসেছেন ঘরটাকে তছনছ করতে। প্লিজ, আমি ভিক্ষে চাইছি আপনার কাছে, ভিক্ষে দিন আমার এই ঘর, আমার এই সংসার, দয়া করুন। বলুন বলুন, আপনি দেবের এক বন্ধু, দেব আপনাকে বিয়েতে ডাকেনি বলে আপনি শোধ তুলতে এসেছেন? আর না হলে বলুন আপনি একজন চোর বা ডাকাত। এই ঘরে যত টাকা পয়সা গয়না গাটি আছে সব নিয়ে যান, শুধু শুধু আমার দেবকে ছেড়ে দিন। বল বল হারামজাদি, বল কোথায় থাকে তোর প্রেমিক? না বললে তো চামড়া ছাড়িয়ে মাংস কেটে কুকুরকে খাওয়াবো। বল বল হারামজাদি, বল। মার মার শয়তান মার, আর কি কি করতে পারিস দেখি আমি। আমার ওই ছাল ছাড়ানো মুখ ওর ঠিকানা তোকে দেবে না। জানেন মিসেস ব্যানার্জি, যখন প্রথমবার অ্যাকশনে গেছিলাম পুলিশ ধাওয়া করেছিল। বুনো কাঁটাওয়ালা গাছগুলোর মধ্যে দিয়ে দৌড়তে দৌড়তে আমার সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। নীলু জানতে পেরে গভীর রাতে তিনটে জঙ্গল পেরিয়ে আমার জন্য হলুদ মেশানো দুধ নিয়ে এসেছিল। ওর ধারণা ছিল এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। পূর্ণিমার রাত ছিল সেদিন, চাঁদের আলো আর হালকা হাওয়ার মধ্যে ওর নীল ওড়না উড়ছিল, এখনো দেখতে পাই আমি। সেদিন চাঁদের আলোয় গোটা পৃথিবী যে এত যত্ন করে সেজেছিল, হালকা চাঁদের আলো আর কিছুটা অন্ধকার জঙ্গলকে যে কি অদ্ভুত মোহময়ী করে তুলেছিল। মনে হচ্ছিল কোন পেইন্টার যেন তার ক্যানভাসে
শুধু সাদা কালো দিয়ে জঙ্গলটাকে এঁকেছেন, আর তার মধ্যে একটা নীল রঙের ওড়না শুধু এদিক থেকে ওদিকে ভেসে বেড়াচ্ছে। মনে হচ্ছিল পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে আজ পর্যন্ত ভগবান শুধু একটাই রং তৈরি করেছে, নীল। আমি কিন্তু রেগে গিয়েছিলাম ওর উপর, জানেন? কি দরকার ছিল এইভাবে 3টে জঙ্গল পেরিয়ে আমার জন্য হলুদ মেশানো দুধ নিয়ে আসার? পুলিশ ধাওয়া করতে পারতো। তাছাড়া ওই বুনো কাঁটা গাছের উপর দিয়ে দৌড়তে দৌড়তে ওর পায়ের ওই একই অবস্থা, অথচ মুখে হাসি, চোখে প্রেম। কারণ হলুদ যখন দুধের সাথে মেশে সেটা আর দুধ থাকে না, ওষুধ হয়ে যায়। এটা খেলে তোমার শরীর আর মনে সব যন্ত্রণা আস্তে আস্তে মিলিয়ে যাবে। নাও, খেয়ে নাও। আপনি কি করছেন মিসেস ব্যানার্জি? আমি শুধু তোমার সেই প্রেমময় জীবনকে আবার ফিরিয়ে দিতে চাইছি। কিছু সময়ের জন্য মনে করো না আমি নীলু। আজ হয়তো পূর্ণিমা নয়, কিন্তু অর্ধেক আলো আর অর্ধেক অন্ধকার তো এখানেও আছে। নীল ওর নাম আছে, এই দেখো। আপনি আমার মিশন থেকে আমার দৃষ্টি সরিয়ে দিতে চাইছেন। আমি শুধু তোমার সেই সুন্দর দিনগুলোকে আবার ফিরিয়ে দিতে চাইছি। সুন্দর দিন? সুন্দর দিন? নীলু চলে যাওয়ার পর একটা মুহূর্ত আমার কাছে সুন্দর নয়। মনে করো না ও আবার ফিরে এসেছে। এসব যদি শুধুমাত্র দেবকে বাঁচিয়ে রাখার জন্য হয়, তাহলে জেনে রাখুন দেবকে কিন্তু মরতেই হবে। 6টা বাজতে চললো। এসো দেব, ঘরে এসো। তোমার জন্য তোমার বন্ধু অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু দেব আসার আগেই যে আপনি মরবেন মিস্টার সোশ্যাল রিফর্মার। আপনাকে খবরের কাগজ দেখিয়ে আমি প্রমাণ করেছিলাম দেব কি ভয়ঙ্কর লোক, কিন্তু এখন দেখছি আপনি তার ভালোবাসায় অন্ধ। কিন্তু আপনাকে এতটা বোকা আমি ভাবিনি। আপনি তো এটাও ভাবতে পারছেন না যে আপনি এখনই মরতে চলেছেন। হাতিয়ার বা অস্ত্রশস্ত্র নিয়ে কোনো কবিতা কেন লেখা হয় না বলুন তো? লেখা হলে জানতেন পিস্তল চালাতে হলে তার সেফটি ল্যাচটা আগে সরাতে হয়। আরে আপনি তো দেখছি ভয় পেয়ে গেলেন। একটু আগেই নাকি নীলু হওয়ার চেষ্টা করছিলেন। নীলু হলে কিন্তু আমার ভয় ওই আওয়াজটা। ও, তাহলে ওই আওয়াজটা বন্ধ করার ব্যবস্থা করা যাক। হ্যাঁ, এটা সাইলেন্সার, শব্দ হয় না, দেখবেন। কোনো শর্তেই কি দেবকে ছেড়ে দেওয়া যায় না? না, যায় না। বেশ, তাহলে তাই হোক। যেমন নীলু মরেছিল আপনার জন্য, আমিও মরবো দেবের জন্য। আপনাকে আগে আমার বুকে গুলি চালাতে হবে। আমি এমন কিছুই করতে পারবো না যেটা করতে আমার বিবেক আমাকে বাধা দেয়। করতে হবে, আপনার বিবেককে নিজের হাতে আপনাকে মারতে হবে। আর এই আফসোস নিয়ে সারা জীবন বেঁচে থাকতে হবে যে একজন নিরীহ নারীকে আপনি হত্যা করেছেন। চালান গুলি, চালান গুলি। যতক্ষণ না আমি মাটিতে লুটিয়ে পড়ছি একটা গুলি আমি দেবের গায়ে লাগতে দেবো না। চালান গুলি। মার শয়তান, মেরে ফেল,
একটা নীলু মরলে আর 5টা নীলু জন্মাবে। কটাকে মারবি তুই? মার, কিন্তু ঠিকানা তুই পাবি না। মিসেস ব্যানার্জি, কেন আপনি নীলু হতে চাইছেন? দিন এটা। ছেড়ে দিন। কি করছেন? আর যে কোনো অ্যাকশন আমাদের মধ্যে বলবে। দিন এটা হচ্ছে। কোথায় গেলি? জিতিয়া? আরে গেল কোথায় সব? দেব, দেব। वही था सर जी, ये वही है, वही था मतलब? वही टेररिस्ट, वही जिसके लिए इनाम मिले छिलो। तब पहचाना नहीं उसे, दाढ़ी बना लिया साले ने। এতদিন পর আবার ফিরে এলো, আর ফিরে এসেই একেবারে সোজা ঘরের ভেতরে। अब इसको दुर्गा माई की कृपा समझिए सर जी, वरना जैसे वो साला टेररिस्ट 2 सिक्योरिटी गार्ड को पता नहीं क्या खिलाकर मैडम जी काछे पहुंचे गेछे। कुछ भी हो सकता था सर जी। सर जी, मैडम जी ठीक है ना? कोई चिंता वाली बात तो नहीं कही ना डॉक्टर ने? না না, ও ঠিক আছে, মাথায় চোট লেগে অজ্ঞান হয়ে গেছিল, সিরিয়াস কিছু নয়। ডাক্তার তো বলে গেল তাড়াতাড়ি জ্ঞান ফিরবে। जय दुर्गा माई की जय। अब पूरी बात तो मैडम जी बोलते पारबेन। পেকেটটা যখন দিতে এসেছিলাম वो साला यही बैठा था। किताब নিয়ে এমন ভাবে পড়ছিল जैसे कोई प्रोफेसर बैठा हो। एक बार भी शक नहीं हुआ मुझे सर जी। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ও যেটা করতে এসেছিল সেটা না করেই চলে গেল কেন? शायद उसको लगा बच के निकल नहीं पाएगा इधर से। ও সুইসাইড মিশন এসেছিল রামলাল। প্রাণের মায়া থাকলে কেউ দিন দুপুরে সব প্ল্যান করে না, রাতের অন্ধকারে আসে। बात तो सोचने वाली है सर जी। তুমি থানায় যাও রামলাল, ওই লোকটাকে খুঁজতে পুরো ফোর্স লাগাও। জি। সারা শহরের নাকাবন্দি করো। জি। আর হ্যাঁ, প্রত্যেক ঘন্টার রিপোর্ট চাই আমার। প্রত্যেক जी ঘন্টা। सर जी, जी। দেব, তুমি দেব। আবার বিছানা থেকে উঠতে গেলে কেন? না না, আমি ঠিক আছি। তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি, আমি একদম ঠিক আছি। এই দেখো, কিচ্ছু হয়নি আমার। ও ও খুব ভয়ঙ্কর লোক দেব, তোমাকে মারতে এসেছিল। আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু এত জেদি লোকটা তোমার আসার শব্দ পেয়ে দরজার দিকে নিশানা করে দাঁড়িয়েছিল। তখনই ঝাঁপিয়ে পড়লাম আমি। তুমি ওই টেররিস্টের উপরে ঝাঁপিয়ে পড়লে? হ্যাঁ, আমাকে এত জোরে ধাক্কা দিল, কিন্তু পড়ে গিয়ে। কিন্তু আমি যখন ঘরে এসেছিলাম, ঘরে কিন্তু কেউ ছিল না। তুমি এইখানটাতে অজ্ঞান হয়ে পড়েছিল। আমি ঘরের প্রত্যেকটা কোণা খুঁজে দেখেছি, কাউকেই পাইনি। ওইখানে লোকটা দাঁড়িয়ে ছিল, ওইখানে একটা হাতে
পিস্তল, আর একটা হাতে আর একটা হাতে বোধহয় কোনো বই। বই? হ্যাঁ বই, লোকটা বই পড়তে খুব। वो साला टेररिस्ट पकड़ा गया। যাচ্ছ কোথায়? কিছু প্রশ্নের উত্তর খুঁজতে। কোথায়? দেখো তিস্তা, প্রশ্নগুলো যখন ঘরের বাইরে থেকে ভেতরে এসেছে, উত্তর খুঁজতেও নিশ্চয়ই ঘরের বাইরেই যেতে হবে, তাই না? এই ভয়টা আমার ছিলই। আপনি থাকলে কাজটা করে উঠতে পারবো কিনা সন্দেহ ছিল। সেটাই সত্যি হলো। শেষ মুহূর্তে মনে হলো দেবকে মারার চেয়ে আপনাকে বাঁচিয়ে রাখাই বেশি জরুরি। মনে হলো হাজার হাজার দেবের মধ্যে আরো একটা দেব বেঁচে থাকলে খুব বেশি ক্ষতি হয়তো হবে না, কিন্তু আপনাকে বাঁচিয়ে রাখলে কিছু লাভ অবশ্যই হবে। আমার ধারণা আপনি বেঁচে থাকলে কিছু পোকা অবশ্যই মরবে। সে আপনার গাছের শিকড়ে ঢুকে থাকা পোকাও হতে পারে, আবার কিছু সামাজিক কীটও হতে পারে। নীলুর চরিত্রে আপনার অনবদ্য অভিনয় আমার মনে থাকবে। শুধু অভিনয় কেন, যেভাবে দরজার সামনে বুক চিতিয়ে দাঁড়ালেন, যেভাবে ওই নীল ওড়না জড়িয়ে হলুদ মেশানো দুধের গ্লাস নিয়ে এলেন, সত্যি যেন আমি নীলুকে দেখতে পেয়েছিলাম। আমার জীবনের কিছু রঙিন স্মৃতি কিছুক্ষণের জন্য হলেও ফিরিয়ে দিয়েছেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ মিস্টার সোশ্যাল রিফর্মার। দেবকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। मैडम जी, ये फाइल घर में रखने आया था। ও আচ্ছা, তুমি রেখে দাও এখানে, আমি পরে দিয়ে দেবো। जी मैडम जी। আচ্ছা রামলাল, जी ওই লোকটা কি খুব বড় টেররিস্ট? बड़ा टेररिस्ट था। आप नहीं रहेंगे, पकड़ा गया नाके पे। ধরা পড়েছে? বেশ হয়েছে। काहे मैडम जी, अब इसमें अच्छा क्या हुआ? सरेंडर कर दिए, हाथ ऊपर कर दी। যাক, গোলাগুলি তো চলেনি, কেউ খুন জখম তো হয়নি। अपनी जाने ना मैडम जी, ये बंदा 5 साल पहले बहुत बड़ा टेररिस्ट था। আচ্ছা, भारी इनाम था इसका सर पे। इसे तो बहुत पहले मारकर हम सब इनाम भी ले चुके हैं। अब मरे हुए आदमी को गिरफ्तार कैसे करें? पंगा तो यही बात का है। তাহলে তাহলে এখন কি করবে? अब करना क्या है मैडम जी? इसकी जगह किसी और को ठोका था, अब किसी और की जगह इसे ठोकेंगे। रात में जंगल में ले जाकर कर देंगे इसका कल्याण।
রামলাল বলছিল ওই টেররিস্ট নাকি 5 বছর পরে আবার অ্যাকশনে নেমেছে, আর নেমেই প্রথমে তোমাকে নিশানা করেছে। বিশেষ কোনো কারণ আছে কি? একজন পুরনো আতঙ্কবাদীর একজন পুলিশ অফিসারকে মারার 1000টা কারণ থাকতে পারে, কিন্তু আমি ভাবছি অন্য কথা। ওই লোকটা আমাকে না মেরেই চলে গেল কেন? হয়তো শেষ মুহূর্তে ওর মনে হয়েছে ও অন্যায় কাজ করতে এসেছে। দেব, আমার কাছে শেষ কথা হলো তুমি আমার সাথে আছো, বাস। আচ্ছা, রামলাল বলছিল পুলিশের রেকর্ড অনুযায়ী লোকটা নাকি অনেকদিন আগেই মারা গেছে। তাহলে টেকনিক্যালি তো তোমরা ওকে অ্যারেস্ট করতে পারবে না। এসব ডিপার্টমেন্টাল প্রবলেম, এসব নিয়ে তুমি অত চিন্তা করো না। চিন্তা করছি, কারণ রামলাল বলছিল ওকে ফেক এনকাউন্টারে মারা হবে। আর তো কোনো উপায় নেই। দেব, এটা কিন্তু সম্পূর্ণ আইন বিরোধী, হিউম্যান রাইটস এর এগেইনস্ট এ। আইন? ওই লোকটা নিজে কোনোদিন আইন মেনেছে? কেউ আইন না মানলে দেশের কোনো আইন তার জন্য লাগু হবে না। আমার তো মনে হয় লোকটাকে কোর্টে পেশ করা উচিত, তারপর কোর্ট যা বলে। কোর্ট? কেস? একটা লোকও পাওয়া যাবে না যে ওর বিরুদ্ধে সাক্ষ্য দেবে। উকিলকে ধমকানো হবে, আর 15 দিনের মধ্যেই বাইরে আসবে ও, আর ফিরে এসেই শুরু করবে তাণ্ডব। আমার তো মনে হয় এমন কিছুই করবে না ও। তোমরা শুধু ওকে একজন টেররিস্টই ভাবছো। আচ্ছা, তোমার মতে ও টেররিস্ট ছাড়া আর কি কি? একটু শুনি। মানুষ, আমাদের মতোই মানুষ, আমাদের মতোই ভাবনা, আমাদের মতোই নিজের স্বপ্ন নিয়ে বেঁচে থাকা একজন মানুষ। মানুষ? কেউ যদি একটু সহানুভূতির সাথে ওর সাথে কথা বলে, ওর মনে হবে যে ওর থেকে ভালো মানুষ আর হয় না। এটা তুমি বলছো, যার স্বামীকেও মারতে এসেছিল? তোমার গায়ে একটা আঁচড়ে কি পড়েছে? এইটাই এইটাই এই প্রশ্নটাই তো ভাবাচ্ছে আমায়। ওই লোকটা আমাকে না মেরেই চলে গেল কেন? 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 সম্ভবত এই কারণে যে ওই গুলি আর তোমার মাঝখানে একজন নারী দাঁড়িয়েছিল। বলেছো, তুমি ওর ওপরে ঝাঁপিয়ে পড়েছিলে, অনেকবার বলেছো, কিন্তু আমি না, নীলু। তোমার জীবন আর মৃত্যুর মাঝখানে যে নারী দাঁড়িয়েছিল তার নাম নীলু, ওই টেররিস্টের প্রেমিকা। নীলু? তুমি কি সেই শয়তান মেয়েটার কথা বলছো যে লুকিয়ে ওদের গোলাবারুদ সাপ্লাই করতো? দেব, তুমি যদি একবার ওর সাথে দেখা করতে, ওর সম্পর্কে এরকম কথা তুমি বলতে পারতে না। মানে তুমি ওই মেয়েটাকে চেনো? দেখা হয়েছে ওর সাথে? চিনি, দেখেওছি ওকে। কখন? কোথায়? কয়েক ঘন্টা আগে, ওর প্রেমিকের চোখ দিয়ে, ওর প্রেমিকের ভাবনা হাত স্মৃতিচারণের মধ্যে দিয়ে। বাবা, আবার প্রেমের গল্পও করেছে। দেব, নীলু কিন্তু ওদের এই হিংসার আন্দোলনকে সাপোর্ট করতো না। নীলু হয়তো পুলিশের একটু সাহায্য পেলে ওকে হিংসার পথ থেকে সরিয়ে নিয়ে আসতে পারত। কিন্তু কি করলো পুলিশ? 5 দিন 5 রাত ধরে আগত অত্যাচার, যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করলো মেয়েটা। ভুল। একজন টেররিস্টের প্রেমিকা হয়ে বেঁচে থাকাটা লজ্জার, আর সেই জন্যই আত্মহত্যা করেছে মেয়েটা। দেব, আমি তোমাকে ভালোবাসি, শ্রদ্ধা করি। মিথ্যে কথা বলে ইমোশনগুলোকে নষ্ট করে দিও না প্লিজ। মেয়েটার মেডিকেল টেস্ট হয়েছিল, রিপোর্টে লেখা ছিল একাধিক পুরুষ মেয়েটার উপর অত্যাচার করেছিল। মিথ্যে কথা, সর্বৈব মিথ্যে কথা। ওই লোকটা তোমাদের কাছে মিথ্যে বলে নিজের সাধু সেজেছে। আচ্ছা, মিথ্যে কথা? এই খবরের কাগজে মিথ্যে বলছে? হ্যাঁ, এতক্ষণে উত্তরটা খুঁজে পেয়েছি। ওই লোকটা আসলে আমাকে মারতে আসেনি, ও এসেছিল আমার বউয়ের কাছে আমার ইমেজটা মাটি করে দিতে, যাতে বেঁচে থাকতে
আমি কোনোদিন আমার বউয়ের চোখে চোখ না মেলাতে পারি। গ্রেট জব মিস্টার টেররিস্ট, গ্রেট জব। কিন্তু আমি এটা ভাবতে পারিনি একজন আতঙ্কবাদীর কথায় আমার বউ আমাকেই সন্দেহ করবে। এটা সন্দেহ নয় দেব, এটা সন্দেহ নয়। আমি শুধু চাইছি তুমি এনকাউন্টার না করে লোকটাকে কোর্টে পেশ করো। সারা জীবন জেলে কাটাক লোকটা। ওই লোকটার উপরে তোমার এত সহানুভূতির কারণটাই তো আমি বুঝতে পারছি না। কি সম্পর্ক তোমার ওই লোকটার সাথে? সম্পর্ক আছে দেব, সম্পর্ক আছে, ভালোবাসার সম্পর্ক। মানে? ও ভালোবাসে নীলুকে, আর আমি ভালোবাসি তোমাকে। শুধু এই সম্পর্কের কারণেই ও তোমাকে মারতে পারেনি, না হলে ওর পক্ষে তোমাকে মারাটা খুব কঠিন কাজ ছিল না। ওকে মেরো না দেব, ওকে মেরো না প্লিজ। বিশ্বাস করো, ও হিংসার পথ থেকে সরে আসবে। হয়তো নীলু স্মৃতি বুকে নিয়ে দূরে কোনো পাহাড়ে চলে যাবে। 2 ঘন্টা, শুধু 2 ঘন্টাতেই তুমি কত কিছু জেনে ফেলেছো ওর সম্পর্কে। কাউকে জানার চেষ্টা করলে 2 ঘন্টাই যথেষ্ট, আর জানার চেষ্টা না করলে সারা জীবনেও তাকে জানা হয় না। ঠিক ঠিক, আমিও কি চিনেছি তোমায়? আমার বউ যে ত্রিকালদর্শী, ভূত বর্তমান ভবিষ্যৎ সব জানতে পারে, সেটাও তো আজই প্রথম জানলাম। এবার আমি কি এটা জানতে পারি যে আমার বউ আমাকে বাঁচানোর জন্য আর কোন কোন সীমানা অতিক্রম করেছে? কি কি বলতে চাইছো তুমি? আমি যেটা বলছি কাল সেটা গোটা শহর বলবে। একজন হার্ডকোর টেররিস্ট ডিএসপির বাংলো এসেছিল, তার বউয়ের সাথে 2 ঘন্টা কাটিয়েছিল, আর তারপর ডিএসপির কোনো ক্ষতি না করেই চলে গেল। কেন? কি উত্তর দেবো আমি? ছি ছি ছি, এরকম নিচু ভাবনা যে তোমার মনের মধ্যে আসতে পারে এটা আমি ভাবতে পারিনি দেব। 5 বছর ওই লোকটা আমার জীবনে ছিল না, আর তুমি এলে 7 দিন আগে, আর হঠাৎ করে উদয় হলো মিস্টার সোশ্যাল রিফর্মারের। কাজের লোককে ছুটি দিয়েছো, সিকিউরিটিকে অন্য কাজে লাগিয়েছো, আর ওই লোকটা আসার 1 ঘন্টার মধ্যে রামলাল এসে দেখতে পায় তোমার ওড়না এইখানে পড়ে রয়েছে, আর তুমি বিকেল 5টার সময় স্নান করতে গিয়েছো। তুমি কি কি বলতে চাইছো? লোকটা তোমাকে মারতে নয়, আমার সাথে দেখা করতে এসেছিল। আমি নই, ঘটনাক্রম তাই বলছে। চুপ করো দেব, চুপ করো প্লিজ। তোমার এই নোংরা ইঙ্গিত আমার শরীরটাকে কুঁকড়ে দিচ্ছে। দেব দেব, আমি তোমার স্ত্রী, তোমার তিস্তা। তাহলে টেররিস্ট আমাদের মাঝখানে কি করছে? তোমার মনের ভুল ওটা। তোমার আর আমার মধ্যে কেউ নেই দেব, কেউ না। তাহলে এই গল্পটা এবারে শেষ করা দরকার। রামলাল, রামলাল। জি স্যার জি। ওই শয়তানটাকে নিয়ে যাও জঙ্গলে, আর পৃথিবীর বুক থেকে মুছে ফেলো ওর চিহ্ন এক্ষুনি। पर सर जी अभी तो दिन है। गोली मारो उसे, रात अपने आप हो जाएगी। जी। তুমি ওকে মারছো কারণ ওকে মারলে কেউ কোনোদিন জানতে পারবে না যে সেই দিন রাত্রে নীলুর ধর্ষণকারীদের মধ্যে তুমিও ছিলে। শাট আপ। একজন পুরুষ 5 দিন 5 রাত ধরে অকথ্য অত্যাচার করে একজন নিরীহ অবলা নারীর উপর, আর সব জেনেও আর একজন পুরুষ তার প্রেমিকার ধর্ষণকারীকে প্রাণ ভিক্ষা দেয়। এর মধ্যে কে পুরুষ আর কে কাপুরুষ দেব? তুমি এই টেররিস্টের সাথে আমার তুলনা করছো। ভুল করেছি, কোনো তুলনাই হয় না তোমাদের মধ্যে। আরে তুমি জানো না মানুষ আর কতটা খারাপ হতে পারে। আতঙ্কবাদী কে দেব? যে আতঙ্ক ছড়ায়, ভয় দেখায়, এমন এক ভয় যা তলোয়ারের মতো এসে কেটে ফালা ফালা করে দেয়
শরীর মন আত্মা সব কিছুকে কোনোদিন কোনো আতঙ্কবাদীর চোখের দিকে তাকিয়ে দেখেছো? একটা যান্ত্রিক চোখ, তোমার চোখ দুটো ওই একই রকম মনে হচ্ছে আমার। আর তুমিও ওই একই বিভীষিকা তৈরি করতে চাইছো আমার ভেতরে। আমি টেররিস্ট, আমি টেররিস্ট। কোনো পার্থক্য নেই। আর তুমি কি ওই টেররিস্টের প্রেমিকা না মিসেস ব্যানার্জি? আমি জানি কোনটা তুমি। আমার জীবনের কিছু রঙিন স্মৃতি কিছুক্ষণের জন্য হলেও ফিরিয়ে দিয়েছে। একজন পুলিশ অফিসারের স্ত্রী একজন টেররিস্টকে তার রঙিন স্মৃতি ফিরিয়ে দিচ্ছে। আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন দ্য ফিল্ড অফ হিউম্যান রাইটস। ঈর্ষা, ঈর্ষা তোমাকে আরো নির্লজ্জ করে তুলছে। দেখাও। খবরের কাগজে তো লেখা ছিল তুমি নাকি নীলুর উপরে এত অত্যাচার করেছিলে যে ও আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। আমার তো এখনো কান্নাও পাচ্ছে না। বিয়ে করা বউ না হলে অনেক আগেই কাঁদতে তুমি। যে বিভীষিকা তুমি তৈরি করেছো, যে শব্দগুলো তুমি উচ্চারণ করেছো, সেগুলো আমাদের মধ্যেকার সব সম্পর্ক শেষ করে দিয়েছে দেব। আমি আর তোমার কেউ নই, আমি কারোর কেউ নই। আজ থেকে আমার কোনো নাম, কোনো পরিচয় নেই। আমার পুরনো পরিচয় ফেলে এসে তোমার পরিচয় পরিচিত হয়েছিলাম। তুমি আমাকে নতুন নাম দিয়েছো। ঠিক। আজ সেই নামের মানুষটার শরীর মন আত্মাকে তুমি খুন করেছো দেব। তাই আজ থেকে আমি আর কেউ নই। তিস্তা নই, নীলু নই, আমি কেউ নই। শুধু সাদা কাগজ একটা। লেখো, যে নাম তুমি চাও সেটা লেখো এই কাগজে। আমি শুধু সেই পরিচয় নিয়ে তোমার সাথে বেঁচে থাকবো। কিন্তু মনে রেখো, যে নাম তুমি লিখবে শুধু সেইটাই বেঁচে থাকবে, বাকি সব কিছু মুছে যাবে। নতুন খেলা, চলো এটাই খেলা যাক। আমি যে পরিচয় দেব তুমি সেই রূপই ধারণ করবে, তাই তো? তিস্তা, তিস্তা। ধরো তুমি যদি তিস্তা হও তাহলে তাহলে আমি তোমার সব কিছু ক্ষমা করে দেব। তোমার নামই হবে আমার পরিচয়। আর যদি কোনো আতঙ্কবাদী তোমাকে মারতে আসে, আগের মতোই বুক চিতিয়ে বলবো যে আমাকে না মেরে তোমাকে মারা যাবে না। সরি তিস্তা দেবী, ওই বিশ্বাসটা আর আমার নেই। নীলু, নীলু। ধরো তুমি যদি নীলু হও তাহলে ওই আতঙ্কবাদীর প্রেমিকা হলে যে মিশনে অর্ধেক ফেলে রেখে চলে গেছে, সেটা আমি সম্পূর্ণ করব। আচ্ছা, তুমি সম্পূর্ণ করবে ওর মিশন? আরে ও মারতে এসেছিল আমায়, তুমি নীলু হয়ে মারবে আমায়? পাহাড়ি নদীকে অবজ্ঞা করো না দেব। তিস্তার প্রচন্ড জলস্রোত কিন্তু পাথরেও ভয় দোলাতে পারে। ঘেন্না করি, ঘেন্না করি তিস্তা নামটাকে। নীলু, নীলু, নীলু। কি অসম্ভব জেদ মেটার। এত অত্যাচারেও একবারও নিজের প্রেমিকের নাম বললো না। প্রেমিকা হলে নীলুর মতোই প্রেমিকা হওয়া উচিত। তুমি নীলুই হও, আর নিয়ে এসো আমার জন্য হলুদ মেশানো দুধ, যেমন করে নীলু নিয়ে এসেছিল ওই শয়তানটার জন্য। যাও। 1 মিনিট। ওড়না না নিলে নীলু হবে কেমন করে? যাও।
নাও। আরে যাচ্ছ কোথায়? তোমার না মিশন কমপ্লিট করার কথা ছিল? মারবে না আমার? হে নাও পিস্তল। চালাতে জানো নাকি শিখিয়ে দেবো? ভয় করছে, হাত কাঁপছে। আরে ওদিকে দেখছো কি? আমি এখানে, এখানে আমি। এক পেশে লড়াই এটা, একটা অন্ধকার লড়াইয়ের ময়দান। কেউ কাউকে দেখতে পাচ্ছে না, শুধু লড়ে যাচ্ছে। মানুষ মানুষকে মারছে, তারপর নিজেও মরছে। সম্পর্ক শব্দটাই আছে। কে কে আপনজন কেউ জানে না। ওই শাল গাছগুলোকে দেখছো রে, সব কটা গাছ যেন ভয়ে মৃত্যু। আর ওই শালবনের মধ্যে কোথাও হয়তো ওই লোকটাও মরতে চলেছে। হাত পেছনে বাঁধা, মাটিতে হাঁটু গেড়ে বসে হয়তো শেষবারের মতো নীলুকে মনে করছে। কিন্তু কে ওকে বলবে ও নীলু মরেনি, মরেনি। যাও যাও, উড়ে যাও ওর কাছে, গিয়ে বলো আমার জন্য যে মিশন ও সম্পূর্ণ করতে পারেনি সেটা আজ আমি করে ফেলেছি। মানে কি? কি মিশন সম্পূর্ণ করলে তুমি? ও তোমাকে মারতে এসেছিল দেব। আমি জানতাম নীলুর বুকে ও গুলি চালাতে পারবে না, তাই নীলু হয়ে দাঁড়িয়েছিলাম তোমাদের দুজনের মধ্যে। ও কিন্তু জানতো ওই নীল রঙা ওড়না আসলে নকল। ও জানতো যে দুধ আমি ওকে দিয়েছিলাম তাতে হলুদ মেশানো ছিল না। শুধু তুমিই জানতে পারলে না যে দুধ তোমাকে আমি খাইয়েছি তাতে হলুদের সঙ্গে মেশানো ছিল বিষ। কি বলছো তুমি তিস্তা? র পেস্টিসাইড, পোকা মারার ওষুধ। কি মজা করছো তিস্তা? কি মজা করছো? রামলাল, রামলাল! তিস্তা ভুলে যাচ্ছে মিস্টার ডিএসপি, কিছুক্ষণ আগে নিজের হাতে মেরে ফেলেছো তুমি তিস্তাকে। আমি তো নীলু। এখানে কোনো তিস্তা নেই। তিস্তা তো শুধু একটা নদীর নাম। আমি তোমার স্বামী তিস্তা। আজ থানায় একজন ধর্ষিতা হয়েছে, হয়তো আরো একজন হবে। পোকাগুলোকে না মারলে এটা যে চলতেই থাকবে দেব। তুমি তুমি আতঙ্কবাদীর মতো কথা বলছো তিস্তা। আতঙ্কবাদীর মতো। ওই দশমীর ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছ দেব? অসুর দমনকারীকে আতঙ্কবাদী বলে না। কি মজা করছো তিস্তা? কি মজা করছো? এই মৃত্যু উপত্যকা
আমার দেশ না। এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না। এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না। এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। নখের মধ্যে সূচ, বরফের চাঙড়ে শুইয়ে রাখা, মানি না। পা বেঁধে ঝুলিয়ে রেখে যতক্ষণ না রক্ত ঝরে নাক দিয়ে, মানি না। ধারালো চাবুক দিয়ে খন্ড খন্ড রক্তাক্ত পিঠে সহসা অ্যালকোহল, মানি না। পিটিয়ে পিটিয়ে হত্যা, গুলির সঙ্গে রিভলভার ঠেকিয়ে গুলি, মানি না। আমাকে হত্যা করলে বাংলার সব কটি মাটির প্রদীপে শিখা হয়ে ছড়িয়ে যাব। আমার বিনাশ নেই। বছর বছর মাটির মধ্যে হতে সবুজ আশ্বাস হয়ে ফিরে আসব। আমার বিনাশ নেই। থাকবো। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন থাকবো। মানুষ যতদিন থাকবে ততদিন। গচ্ছ পরমস্থানম যত্র দেব মহেশ্বর দেবী দুর্গা প্রসীদ পুনরাগমনায় চ পুনরাগমনায় চ পুনরা। অসাধারণ অসাধারণ একটি নাটক আমরা উপভোগ করলাম। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। নাটকের সমস্ত কলাকুশলীদের অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর নাটকটি উপহার দেওয়ার জন্য। স্টেজে দেখে নিচ্ছি এই নাটকের অনুবাদক এবং নির্দেশক শ্রী শুভঙ্কর মিত্রকে। আরো জোরে হাততালি হোক। অনেক ধন্যবাদ শুভঙ্কর দা, এত সুন্দর একটা নাটক উপস্থাপনা। নাটকের কলাকুশলীদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য শুভঙ্কর দাকে অনুরোধ করছি। পরিচয়টা বরং ওরা নিজেরা দিয়ে দিক, তারপরে বাকিদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। তোমরা নিজেদের নাম বলো। আমি ঋতুপর্ণা, তিস্তার ভূমিকায়। আমি কৌস্তব ভট্টাচার্য, দেব ব্যানার্জির ভূমিকায়। আতঙ্কবাদের ভূমিকায় অর্ক। আমি নিমাই, রামনালের ভূমিকায়। আমি পৌশালী, নীলুর ভূমিকায়। এদেরকে আপনারা দেখলেন, কিন্তু যাদেরকে দেখেননি তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আলোয় ছিল অনুপ এবং ধনদীপ, আপনারা অনেকদিন ধরে চলে এসো। সাউন্ড আমাদের আবহ সঙ্গীত দিচ্ছিল দেবজ্যোতি। দেবজ্যোতি প্লিজ সামনে এসো। ব্যাকস্টেজে আমাকে সাহায্য করেছে দেবেশ। দেবেশ প্লিজ সামনে এসো। সাউন্ড কনসোলে ছিল দয়াল কর। দয়াল কর সামনে এসো। ওকে, আসবে না। আর মঞ্চসজ্জায় আমাকে সাহায্য করেছে শিবু এবং সুপর্ণা। আমি কৃতজ্ঞ এদের সবার কাছে। কোনো সহৃদয় ব্যক্তি যদি একটা গ্রুপ ফটো তোলেন আমাদের খুব সুবিধা হয়। কেউ একজন প্লিজ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা নেবেন আমাদের টিম তিস্তার তরফ থেকে সকলে। ধন্যবাদ। এবার মোমেন্টো নিতে শ্রী শুভঙ্কর মিত্রকে সম্মানিত করার জন্য আমরা মঞ্চে আসতে অনুরোধ করছি দেওনার বঙ্গীয় পরিষদের প্রেসিডেন্ট শ্রী সুজিত চৌধুরীকে।